তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 20 পেপার অর্থাৎ হিউম্যান রাইটস এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো এবং মানবাধিকার ভিত্তি হিসাবে এর গুরুত্ব অর্থাৎ মৌলিক অধিকারের গুরুত্ব। দেখো প্রথমেই কী হচ্ছে, প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অধিকার অপরিহার্য। এই অধিকারগুলি ব্যতীত মানুষের অন্তর্নিহিত গুণাবলীর স্বাভাবিক প্রকাশ সম্ভব নয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কি অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে যথার্থই বলেছেন, অধিকার হলো মানব জীবনের সেই সব শর্ত যা ছাড়া কোনো ব্যক্তি সাধারণত তার শ্রেষ্ঠ সত্তার বিকাশ ঘটাতে পারে না। ভারতীয় সংবিধান প্রণেতারা এই গভীর সত্যটি উপলব্ধি করে একটি লিখিত ও বিধিবদ্ধ অধিকারের তালিকা সংবিধানে যুক্ত করেছে। মানবাধিকারের বৃহত্তম প্রেক্ষাপটে বিচার করলে দেখা যায় ভারতীয় সংবিধানের এই অধিকারগুলি নাগরিকদের স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজনীন মানবাধিকারের একটি সুনির্দিষ্ট আইনি রূপরেখা প্রদান করে। এবার ভারতের সংবিধানে মৌলিক অধিকারসমূহ। ভারতের সংবিধানের 3য় অংশে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 1950 সালে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়েছে। ফলে বর্তমানে ভারতের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী গ্যানভিল অস্টিন এই অধিকারের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি একত্রে ভারতীয় সংবিধানের বিবেক গঠন করে। ভারতের সংবিধানে স্বীকৃত 6টি মৌলিক অধিকার নিম্নরূপ। প্রথম হচ্ছে সাম্যের অধিকার। 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে। আইনের দৃষ্টিতে সকলের সমতা এবং আইনের দ্বারা সমানভাবে সুরক্ষিত হওয়ার কথা এখানে বলা হয়েছে। ধর্ম, বর্ণ, জন্মস্থান নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র নিষিদ্ধ করেছে। এছাড়া সরকারি চাকরিতে সমান সুযোগ প্রদান এবং অস্পৃশ্যতা দূরীকরণ এই অধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 নম্বর ধারায় নাগরিকদের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এর মধ্যে 19 নম্বর ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার স্বাধীনতা এবং ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। 21 নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার চরম নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং 21-এর ক নম্বর ধারায় শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার যুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 23 ও 24 নম্বর ধারায় সমাজের দুর্বলতর শ্রেণীকে শোষণের হাত থেকে রক্ষার ব্যবস্থা হয়েছে। মানুষ কেনাবেচা, বেকার খাটানো এবং 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনিতে বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 নম্বর ধারায় ভারতে ধর্মনিরপেক্ষ আদর্শকে তুলে ধরা হয়েছে। প্রত্যেক নাগরিক নিজের বিবেক অনুযায়ী স্বাধীনভাবে যে কোনো ধর্ম গ্রহণ, পালন ও প্রচার করতে পারে। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। তারপর হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার। 29 ও 30 নম্বর ধারায় ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে সংখ্যালঘু সম্প্রদায়গুলির অধিকার সুরক্ষিত হয়েছে। সংখ্যালঘুরা তাদের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির সংরক্ষণের অধিকার ভোগ করেন এবং নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার পান। তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 32 নম্বর ধারায় বলা হয়েছে যে ওপরের মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ হলে নাগরিকরা সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন। আদালত বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ ইত্যাদি 5 ধরনের লেখ বা রিট জারির মাধ্যমে নাগরিকদের অধিকারগুলি বহাল রাখতে পারে। তারপর হচ্ছে কি মানবাধিকারের ভিত্তি হিসাবে মৌলিক অধিকারের গুরুত্ব।
মানবাধিকার হলো সেই সব সর্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার যা মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেই প্রতিটি ব্যক্তির প্রাপ্য। 1948 সালে 10ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় তা এক গভীর ও সুস্পষ্ট প্রভাব রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির ওপরে। মানবাধিকারের ভিত্তি হিসাবে মৌলিক অধিকারের গুরুত্ব অপরিসীম, কারণ মানবাধিকার মূলত একটি আদর্শগত ও আন্তর্জাতিক ধারণা হলেও মৌলিক অধিকারগুলি হলো সেই আদর্শে দেশের অভ্যন্তরে বলবৎযোগ্য আইনি রূপ। রাষ্ট্র বা অন্য কোনো ক্ষমতাশালী গোষ্ঠী যাতে ব্যক্তির মানবাধিকার হরণ করতে না পারে তার জন্য শক্তিশালী সাংবিধানিক রক্ষাকবচ হিসাবে এই অধিকারগুলি কাজ করে। আন্তর্জাতিক ঘোষণাপত্রে যে জীবন, স্বাধীনতা, সাম্য এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার কথা বলা হয়েছে তার প্রতিটি দিকই ভারতীয় সংবিধানের 3য় অংশে হুবহু স্থান পেয়েছে। উদাহরণস্বরূপ অস্পৃশ্যতা দূরীকরণ বা শিশুশ্রম নিষিদ্ধ করার মতো পদক্ষেপগুলি সরাসরি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মৌলিক অধিকারগুলি আদালতে বিচারযোগ্য হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা আইনি প্রতিকার পান। সুতরাং ভারতের মতো একটি বিশাল বৈচিত্র্যময় এবং উন্নয়নশীল দেশে মানবাধিকারের বিমূর্ত ধারণাকে বাস্তবায়িত করার ও সুরক্ষিত রাখার মূল ভিত্তি হল সংবিধান স্বীকৃত এই মৌলিক অধিকারসমূহ। এবার উপসংহারটা আর পড়ছি না, উপসংহারটা দেখে নাও, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। পরের প্রশ্ন, মানবাধিকার সুরক্ষা আইন অনুসারে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এবার দেখে নেবে, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা এখনও যদি 7 সেমিস্টারে কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো। মানবাধিকার হলো মানুষের জন্মগত এবং অবিচ্ছেদ্য অধিকার যা তার স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য। ভারতে এই অধিকারগুলিকে সুরক্ষিত ও সুনিশ্চিত করার উদ্দেশ্যে 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। এই আইনের ওপর ভিত্তি করে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কমিশনের গুরুত্ব অপরিসীম। এই প্রসঙ্গে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী সুভাষ কাশ্যপ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মানবাধিকারের প্রকৃত সুরক্ষা কেবল আইনি খোলস নয়, বরং একটি সক্রিয় ও স্বাধীন কমিশনের কার্যকর ভূমিকার উপরে নির্ভরশীল। নাগরিক অধিকার রক্ষায় এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার রোধে এই কমিশন রাষ্ট্রের একটি অতি গুরুত্বপূর্ণ পাহারাদারের মতো কাজ করে। তারপর হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন। 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইন এবং পরবর্তীতে 2019 সালে সংশোধন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন একজন সভাপতি, কয়েকজন নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে গঠিত হয়, যা একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ কাঠামো হিসাবে কাজ করে। ভারতের রাষ্ট্রপতি এই কমিশনের সভাপতি ও সদস্যদের নিয়োগ করেন, তবে এই নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশ গ্রহণ করা বাধ্যতামূলক। কমিশনের সভাপতি হিসাবে নিযুক্ত হন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি। অন্যান্য সাধারণ সদস্যদের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, কোনো হাইকোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং মানবাধিকার বিষয়ে বিশেষ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন 3 জন সদস্য, যাদের মধ্যে অন্তত একজন মহিলা হওয়া বাধ্যতামূলক। এছাড়া জাতীয় তফসিলি জাতি কমিশন, জাতীয় তফসিলি উপজাতি কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন এবং বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নিযুক্ত প্রধান কমিশনার পদাধিকার বলে এই কমিশনের সদস্য হিসাবে যুক্ত থাকেন। সভাপতি ও সদস্যদের কার্যকালের মেয়াদ হয় 3 বছর অথবা 70
বছর বয়স পর্যন্ত, 3 বছর বা 70 বছর বয়স পর্যন্ত, যেটি আগে পূর্ণ হবে। প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের তদন্ত সাপেক্ষে এদের পদচ্যুত করতে পারেন। এবার হচ্ছে কমিশনের কার্যাবলী। জাতীয় মানবাধিকার কমিশন ভারতের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বহুমুখী দায়িত্ব পালন করে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জে.সি. জোহারির মতে মানবাধিকার কমিশন হলো রাষ্ট্রের বিবেকের মতো, যা যা সরকারি ক্ষমতার অপব্যবহার রোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার অত্যন্ত প্রহরী কাজ করে। আইনের মাধ্যমে এই কমিশনের যে ক্ষমতা কার্যাবলী প্রদান করা হয়েছে তা নিম্নলিখিতভাবে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে স্বতঃপ্রণোদিত তদন্ত ও অভিযোগের বিচার। কমিশনের অন্যতম প্রধান কাজ হলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করা। কোনো সরকারি কর্মচারী সরাসরি মানবাধিকার লঙ্ঘন করলে বা লঙ্ঘন রোধে ব্যর্থ হলে কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। তদন্তের ক্ষেত্রে কমিশনের একটি দেওয়ানি আদালতের সমতুল্য ক্ষমতা থাকে, যার মাধ্যমে তারা যে কোনো ব্যক্তিকে সমন পাঠাতে পারে, জেরা করতে এবং গোপনীয় নথিপত্র তলব করতে পারে। তারপরে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ। মানবাধিকার লঙ্ঘনের কোনো মামলা যদি দেশের কোনো আদালতে বিচারাধীন থাকে, তবে আদালত পূর্ব অনুমতি সাপেক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের সেই মামলায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে। কমিশন নিজস্ব আইনজীবী নিয়োগ করে আদালতের কাছে মানবাধিকার রক্ষার এই পোর্শনটা দেখো, এখানে কি বলা হচ্ছে দেখো, কমিশন নিজস্ব আইনজীবী নিয়োগ করে আদালতের কাছে মানবাধিকার রক্ষার পক্ষে আইনি যুক্তি ও বস্তুনিষ্ঠ সুপারিশ পেশ করে বিচার প্রক্রিয়াকে সঠিক দিশা দেখাতে সাহায্য করে। তারপর হচ্ছে কারাগার ও আটক কেন্দ্র পরিদর্শন। রাষ্ট্রীয় হেফাজত বা কারাগারে বন্দীদের মানবাধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তা দেখভাল করা কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কমিশনের সদস্যরা বিভিন্ন কারাগার, সংশোধনাগার বা সরকারি আটক কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করে, একদম ভালোভাবে পরিদর্শন করে। সেখানে বন্দীদের প্রত্যায়িক জীবনযাত্রা, স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থানের পরিবেশ খতিয়ে দেখে রাজ্য বা কেন্দ্র সরকারকে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করেন। তারপরে বলা হচ্ছে সাংবিধানিক ও আইনি সুরক্ষার পর্যালোচনা। সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা নাগরিকদের মানবাধিকার সুরক্ষার জন্য যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, কমিশন নিয়মিত সেগুলিকে পর্যালোচনা করে থাকে। সন্ত্রাসবাদ বা অন্যান্য যেসব কার্যকলাপ মানবাধিকারকে ক্ষুণ্ণ করে তার কারণগুলি বিশ্লেষণ করে প্রতিকারের জন্য সরকারকে উপযুক্ত আইনি পদক্ষেপ বা নীতি পরিবর্তনের সুপারিশ করে এই কমিশন। তারপর হচ্ছে মানবাধিকার বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধি। সমাজের সর্বস্তরে মানবাধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা কমিশনের অন্যতম একটি ইতিবাচক ভূমিকা। কমিশন মানবাধিকার বিষয়ে গবেষণায় উদ্যোগ নেয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমের সাহায্যে দেশ জুড়ে প্রচার অভিযান চালায়। সমাজকে মানবাধিকারের মূল্যবোধে শিক্ষিত করার মাধ্যমে কমিশন মানবাধিকার লঙ্ঘনের মূল কারণগুলি সমূলে নির্মূল করার চেষ্টা করে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস।